মোস্তফা আকমল, একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, 2022-23 এই দুটো বছর খুব আলোচনায় ছিল যে রোহিঙ্গারা মিশে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের মধ্যে। কারণ আমরা দেখেছিলাম, সে সময় আমি নিজে একটা রিপোর্ট করেছিলাম যে আমাদের পাসপোর্ট অফিস থেকে কিছু ফেক পাসপোর্ট তৈরি হচ্ছে, এবং সেটা নিয়ে পাসপোর্টের তখনকার ডিজি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ব্যাখ্যাটা অনেকের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়নি, কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছিল যে হ্যাঁ, তখন রোহিঙ্গারা মিশে যাওয়ার একটা চেষ্টা করছে। তখন সংখ্যা কম ছিল, এখন কিন্তু সংখ্যা আরও বেড়েছে। মানে এই যে মিশে যাওয়ার একটা প্রবণতা, এবং স্থানীয়দের মধ্যে আমরা দেখলাম যে প্রায় সংঘর্ষ বাড়ছে, মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, এবং তাদের ভাষা থেকে বোঝা যাচ্ছে না যে কে আসলে স্থানীয়, কে আসলে রোহিঙ্গা। মানে এই জিনিসগুলো কিভাবে ঝুঁকিটা ম্যানেজমেন্ট করা যাবে? দেখুন, সমস্যা তো আসলে শুরুতেই তৈরি হয়েছে, যেটা একটু আগে আমার সহ আলোচক ডক্টর সায়ন্ত যেটা বললেন, যে ওই যে মাদার অফ হিউম্যানিটি এই উপাধি পাওয়ার জন্য বা যেভাবে তাদেরকে অ্যালাউ করা হয়েছিল তখন, তো সেখান থেকেই আসলে সমস্যা শুরু। এবং ওখানে একটা চক্র দীর্ঘদিন ধরে কাজ করেছে, যারা হচ্ছে অর্থের বিনিময়ে তাদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়েছে, পাসপোর্ট দিয়েছে। তো সেই সংকট তো আসলে মোবাইল সিম আমরা প্রত্যেকটা দেশই রাজনৈতিক ইন্টারন্যাশনাল কনভিন্সিং যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা চালিয়ে যায়, একই সাথে এর মধ্যে সামরিক কৌশলও কিন্তু জড়িত, এবং সেই দিকটাই আমাদের মনে হয় এখন মনোযোগ দেওয়ার সময় এসেছে। আমি এটা নিয়ে সবশেষ অধ্যাপক ডক্টর বুলবুল সিদ্দিক আপনার কাছ থেকে একটা সাজেশন চাবো। আপনি আলাপটা শুরু করেছিলেন, রোহিঙ্গারা যেহেতু থাকছে এখানে, এই সমাধান হওয়ার প্রক্রিয়ার এই মাঝামাঝি সময়টাতে ব্যবস্থাপনাটা আসলে কি হবে? আমরা একটা সময় ছিলাম, মানে এটা শুনছিলাম যে এনজিও, বিভিন্ন এনজিও তৈরি হচ্ছিল, এবং তারা আসলে নানাভাবে এই সংকটটাকে জিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছিল, এরকম কথা আমরা শুনেছিলাম। তাদের দিক থেকে একটা ব্যাখ্যা ছিল যে অর্থায়ন যদি তারা ঠিকমতো না করতো তাহলে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো। ব্যবস্থাপনাটা কি হবে? অনেক ধন্যবাদ। আসলে এখন যেহেতু আমরা জটিলতাটা এতটা গভীর বুঝতে পারছি, যে এখন পর্যন্ত দেখেন আমরা একজন রোহিঙ্গাকেও রিপাট্রিয়েট করতে পারিনি। ফলে আমাদের তো এখন উপায় নাই। উপায় নাই, ফলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের তহবিল ক্রমাগতভাবে কমে আসছে। আমরা দেখি যে ম্যানেজ করতে পারছি না, তাই না? তাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া, সেটা আমাদের প্রতি বছর ঘাটতি থাকছে তহবিলের। ফলে একটা জায়গায় আমাদের খুব গুরুত্ব দিতে হবে, যেটা হচ্ছে যে তাদের তহবিল সংকটের যে বিষয়টা বাংলাদেশ ফেস করছে, সেটা যেন আন্তর্জাতিক মহল থেকে আমরা পেতে পারি। তা না হলে যেটা হবে, মানে আমরা যদি এদেরকে ন্যূনতম ব্যবস্থাপনাটা দিতে না পারি, তাহলে ইতিমধ্যে আমরা জানি যে দেখেন তাদের একটা জেনারেশন যাদের কোনো পরিচিতি ছাড়া আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে বড় হচ্ছে, এবং সেখানে যদি আপনি কাজের সুযোগ না রাখেন ক্যাম্পের ভেতরেই, এবং তাদের যদি কোনো ধরনের লেজার বিষয়ক যদি কোনো সুযোগ সুবিধা না রাখা হয়, তাহলে কি হবে যে তাদের একটা তরুণ সমাজ, একটা বড় অংশ, তারা কি ধীরে ধীরে আমরা হ্যাঁ, ইতিমধ্যে আমি কি সোশ্যাল মিডিয়া একটা কমেন্ট আপনাকে শোনাতে পারি? একজন, মানে অনেকে তো অনেক ধরনের কমেন্ট করে, কিছু কিছু কমেন্টগুলো আসলে সত্যি উত্তর দেওয়ার দাবি রাখে। যেমন একজন বলছিলেন যে রোহিঙ্গাদের সংখ্যা যে পরিমাণ বাড়ছে, ওইখানকার নিরাপত্তার জন্য যারা আসলে নিয়োজিত রয়েছেন, সেটা সেনাবাহিনী হতে পারে, সেটা পুলিশ হতে পারে, বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, তাদের সংখ্যা তো ওইভাবে বাড়ছে না। তাহলে আসলে নিরাপত্তা ব্যাপারটা কতটা মাথা ব্যথা হয়ে যাবে, এটা অনেকে জানতে চাইছিলেন। জি, অবশ্যই নিরাপত্তার বিষয়টা তো জড়িত। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন এই ঝুঁকিটা বাড়বে কোথায়? এই তরুণ সমাজের মধ্যে কিন্তু মাদকের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাদকের একটা বড় প্রভাব সেখানে আছে। মানব পাচার বেড়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকিও বেড়ে যাচ্ছে, যেটা আমাদের স্থানীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। ফলে আপনি দেখবেন যে স্থানীয়দের সাথে রোহিঙ্গা কমিউনিটির অনেকের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এক ধরনের টেনশন তৈরি হচ্ছে। ফলে আমাদের এই যদিও আমরা কাঁটাতারের মতো একটা ফেন্সিং এর ব্যবস্থা আছে সেখানে, কিন্তু আপনি যেটা বললেন বা কমেন্টে যেটা আসলো, যে আসলে আমাদের লোকবল ততটা আছে কিনা। একদম। ফলে তাদেরকে যদি প্রোডাক্টিভ একটা খাতে আমরা এই অল্প সময়ের জন্য নিয়োজিত করতে না পারি, তাহলে তাদের এই ঝুঁকিটা বাড়বে। ফলে এমন একটা স্কিল ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যারা এনজিও কাজ করছেন সরকারি মহলের মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে, যাতে করে এই স্কিলটা যদি কখনো তারা নিজ দেশে ফেরত যেতে পারে, তারা ব্যবহার করতে পারবে। আরেকটা শেষ যে বিষয়টা আমি বলবো, যে আসলে বাংলাদেশের উচিত হবে একটা হোলিস্টিক দৃষ্টিতে জায়গা থেকে আসলে তাদের একটা, আমাদের একটা লং টার্ম প্ল্যানিং রাখা। আমরা গত 9 বছরে আসলে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা কংক্রিট কোনো প্ল্যানিং দেখিনি। ফলে এই বিষয়ে কোনো পলিসি আমাদের সামনে নেই। একটা শর্ট টার্ম প্ল্যানিং কি হতে পারে এবং লং টার্ম প্ল্যানিংটা কি হতে পারে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা একটা কর্মপরিকল্পনা সাজাই,
তাহলে আমরা আসলে বিভিন্ন ধরনের সম্ভাবনাকে মাথায় দেখা রেখে যাক, মানে এই সরকার যেহেতু 6 মাস পার করলো, তারা তাদের দিক থেকে কোনো এসওপি দেয় কিনা, তাদের কর্মপরিকল্পনা দেয় কিনা, সেই অ্যাকশন প্ল্যান নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ করার চেষ্টা করব। সবশেষ ছোট করে একটা মন্তব্য করবেন ডক্টর ফয়সাল পারভেজ। আমরা তো বলছি বিভিন্ন দেশের কথা, যাদের সঙ্গেও একটা আলোচনার সুযোগ রয়েছে, আমরা চীন, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা আসিয়ানভুক্ত দেশের কথা বলছি, কিন্তু আমরা কি জানি তাদের মনোভাবটা কি? তারা আদৌ চায় কিনা, রোহিঙ্গা ব্যাপারটা নিয়ে তারা ভাবছে কিনা, বা আমাদের সংকট ফিল করতে পারছে কিনা? দেখেন, আন্তর্জাতিক রাজনীতি হলো সেলফ সিকিউরিটি, সেলফ ইন্টারেস্টের বিষয়। জি, তো প্রত্যেক রাষ্ট্র চিন্তা করবে তার প্রফিট কে এই জায়গা থেকে। আপনি যদি চায়না চিন্তা করেন, চায়না কেন চাচ্ছে না? কারণ হলো চায়না একটি নিরাপদ চাই, কারণ হলো চায়না এখানে একটা ইকোনমিক জোন করতে চায়, একটা করিডোর করতে চায়। ইউএস এর এখানে লাভটা কি? ইউএস যদি এখানে আপনার আরাকান আর্মিকে আরো বেশি অ্যাক্টিভ করতে পারে, এই মায়ানমার জান্তাদের বিরুদ্ধে তারা একটা ভালো অবস্থান তৈরি করতে, তারা একটা রাষ্ট্রে একটা অবস্থান তৈরি করতে পারবে। জি, তো স্বাভাবিকভাবে প্রত্যেকের স্বার্থের জায়গাটা চিন্তা করছে। বাট এরপরেও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এটা একটা সমাধানে, পুরোপুরি সমাধান না নিয়ে আসলেও একটা কৌশলগত সমাধান করতে পারে। যেখানে এখানে আপনার ধরেন চায়না বাংলাদেশের সাথে একটা করিডোর করতে চায়, একটা ট্রানজিটের একটা ইয়া হবে, রাস্তা হবে, এটা আলোচনা করছে। এটা কিন্তু আমি এই জায়গা থেকে কিন্তু এই ইস্যুটাকে আমি ব্যবহার করতে পারি। আপনার মিয়ানমারের এখানে আপনার ইউএস এর পক্ষ থেকে কিন্তু সবসময় পজিটিভ কথা বলা হচ্ছে, জাতিসংঘের পথে বলা হচ্ছে, তাদেরকে কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি। বাট এটা ডিপেন্ড করে বাংলাদেশ সরকারের উপরে। আমি আরেকটা কথা বলেছিলাম, দেখেন দুনিয়াতে কিন্তু অনেক রাষ্ট্র কিন্তু তার নিরাপত্তার কথা চিন্তা করে এটার জন্য কিন্তু ইকোনমি আপনার সিকিউরিটি জোন তৈরি করেছে। কারণ আপনি দেখেন যে যুবকরা এখানে বড় হচ্ছে, আমি অনেক আরাকানি ছাত্র পেয়েছি, রোহিঙ্গা ছাত্র পেয়েছি, যারা পিএইচডি করতেছে, মাস্টার শেষ করেছে, জি, তাদের পরিবার সদস্যদের হারিয়েছে, খুব ভালো ফ্যামিলির সন্তান, যারা তার নিজের সন্তানরা মারা গেছে 2017 সালে। তো এই যুবকেরা চায় যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে বের হতে চায়। আর একটা অংশ আছে যারা পড়াশোনা করতে পারছে না, স্কিল হতে পারছে না, এদের কিন্তু অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আর এই যে আরসা তৈরি হচ্ছে কিভাবে, একদম। আমরা আসলে সংকটগুলো নিয়ে না হয় পরে আলাপ করবো, কিন্তু আমরা আসলে সমাধানের পথগুলো খুঁজছিলাম, খুব চমৎকার করে সেগুলো পাওয়া গেল।